নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন পাল আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মর্মর মূর্তি উন্মোচনী। দেশের একজন সফল প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, বললেন বাদল দে। শিলচর বইমেলা 14 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর। কলকাতা ও গুয়াহাটি থেকে আসছেন বিক্রেতা। ক্যান্সার হাসপাতালে নতুন ভবনের শিলান্যাস করলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। আগামী মার্চ মাস পর্যন্ত বৃদ্ধি করা হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বিতরণ, ঘোষণা কেন্দ্র সরকারের। রাজ্যের শিক্ষানীতিকে নতুন করে সাজানোর ক্যাবিনেট সিদ্ধান্ত। এবারে সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার বহু প্রত্যাশিত প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মর্মর মূর্তি উন্মোচন হলো। এদিন শিলচর পার্ক রোডের রাজীব ভবনের সামনে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মর্মর মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এদিন রাজীব ভবন ট্রাস্টের চেয়ারম্যান বাদল দে আনুষ্ঠানিকভাবে রাজীব গান্ধীর মর্মর মূর্তির উন্মোচন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, ট্রাস্টের অন্যতম কর্মকর্তা পার্থরঞ্জন চক্রবর্তী, স্পোর্টস অ্যান্ড কালচারাল ইনচার্জ বাবুল হোড়, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, সুজন দত্ত, সঞ্জীব রায়, রাজেশ দেব প্রমুখ উপস্থিত ছিলেন। পার্থরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান বাদল দে বলেন, রাজীব গান্ধী ছিলেন ভারতের 7ম প্রধানমন্ত্রী। তিনি ইন্দিরা নেহেরু ও ফিরোজ গান্ধীর জ্যেষ্ঠ পুত্র। ইন্দিরা গান্ধীর পর 40 বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন। 1991 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতিতে পদার্পণের পূর্বে রাজীব ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক পেশাদার বিমান চালক। দেশের একজন সফল প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মর্মর মূর্তির উন্মোচন করতে পেরে তিনি গর্বিত। প্রসঙ্গক্রমে তিনি রাজীব ভবন ও ইন্দিরা ভবন নির্মাণে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের অবদানের কথা উল্লেখ করে বলেন, শুধু বরাক উপত্যকাই নয়, সমগ্র রাজ্যের মধ্যে রাজীব ভবন একটি অন্যতম ভবন। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কর্মজীবন সহ সন্তোষ মোহন দেবের অবদান নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া রাজীব ভবনের সুযোগ সুবিধা নিয়েও বক্তব্য রাখেন তারা। আপনারা সযত্নে লালন পালন করে নেন, কারণ এই দুটো শিলচরের গর্ব তথা বরাক ভ্যালির গর্ব। রাজীব গান্ধী পেশায় পাইলট হয়ে রাজনীতিতে আসেন এবং তিনি রাজনীতিতে দেশের মানুষের মন জয় করেছিলেন এবং তার সবচেয়ে বড় জিনিস ছিল তিনি সবসময় স্পষ্টবাদী ছিলেন, যা সত্য তাই তিনি বলতেন। ঐতিহ্যবাহী শিলচর বইমেলা 2021 আগামী 14 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত 10 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8:30 পর্যন্ত মেলা চলবে। বৃহস্পতিবার শিলচরের ইলোরা হেরিটেজে অনুষ্ঠিত এক সভায় কমিটির সভানেত্রী স্বর্ণালী চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী এক কথা জানান। তারা বলেন, আসন্ন 30তম বইমেলা কমিটির মুখ্য পৃষ্ঠপোষক অতীন দাসের পরামর্শে সভায় বইমেলার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। তারা জানান, এবারও শিলচর বইমেলা সম্পূর্ণ কোভিড-19 বিধিনিষেধ মেনে সীমিত আকারে আয়োজন করা হবে। এর জন্য সীমিত সংখ্যক স্টল থাকবে। কলকাতা ও গুয়াহাটি থেকে কিছু সংখ্যক বই বিক্রেতা আসবেন। তারা বলেন, এবার মুক্তমঞ্চ পরিতোষ পাল চৌধুরী ও অরূপ চৌধুরীর স্মরণে উৎসর্গ করা হবে। বইমেলায় বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা সভা, সাহিত্য আসর, শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, কবিতার আসর, স্মারক সম্মান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে জানান তারা। এদিন সভায় অন্যান্যদের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ, সহ সম্পাদক গৌতম তালুকদার, তাপস নাথ, রানু দত্ত, বিশ্বজিৎ আচার্য, পান্নালাল চক্রবর্তী, সোনালী দে প্রমুখ উপস্থিত ছিলেন। ছোট্ট পরিসরে করছি, খুব একটা বড় না, একটা হলের মধ্যে করছি আমরা। তো সেখানে আলোচনা সভা থাকবে। তো আলোচনা সভার মধ্যে এক এক দিন এক একজনের নামে আলোচনা সভার মঞ্চটা হবে। সেই মঞ্চটা হলো যার যার বাবা মা বা প্রিয়জন যারা আছেন, মনে করেন যারা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে, কার সাথে যোগাযোগ, সেক্রেটারি এবং সংস্কৃতি ও সাহিত্য সেক্রেটারি যারা আছেন ওদের সাথে যোগাযোগ করলে ওরা বলে দেবে যে আলোচনা চক্রে যে মঞ্চটি হবে, সেই মঞ্চটি যে স্মৃতিমঞ্চ হবে, সেই স্মৃতিমঞ্চটি কিভাবে দেওয়া হবে, কি নেওয়া হবে, ওগুলো সব বলে দেবে ওরা যোগাযোগ করলে পরে। আর 2 নম্বর হলো আমরা
একদিন আলোচনা সভাটা রাখবো আমরা 19 মে 11 জন শহীদের জন্য। মঞ্চটি আলোচনা অন্য কিছু হোক, কিন্তু মঞ্চটি থাকবে 19 মের জন্য। 11 জন শহীদের জন্য আমরা ডেডিকেট করব। আর মুক্ত মঞ্চে যে নাচ গান হবে এবং সাহিত্য যে হবে, ওখানেও একদিন আমার। নমস্কার। শিলচর বইমেলা 30 বছর পূর্ণ হলো। আমরা যেহেতু কোভিড পরিস্থিতি পুরোপুরি এখনও যায়নি, তবে কিছুটা আমরা অনেকটা রিল্যাক্স পেয়েছি, তাই সেই কোভিড নিয়ম রীতি মেনে আমরা এবার 30তম বইমেলা, শিলচর বইমেলা আমরা করতে চলেছি শিলচর হোটেল ইলোরা হেরিটেজে। আমাদের এই বইমেলা চলবে প্রতিদিন বেলা 12টায় শুরু হবে এবং চলবে রাত 8:30 অবধি। তাছাড়া এই বইমেলায় আপনারা আরেকটা বাড়তি সুবিধা পাবেন, সেটা হলো বইমেলায় আপনারা বই ক্রয় করলে এতে পাবেন 10% ছাড়সহ, অর্থাৎ 10% আপনারা ডিসকাউন্ট পাবেন বইমেলায়। তাছাড়া প্রতিদিন থাকছে বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতার আসর, বিভিন্ন ধরনের ধর্মীয় আলোচনা সভা এবং প্রত্যেক দিন অনেক ধরনের এতে বিভিন্ন রকম ছোটোখাটো বাচ্চাদেরকে আমরা বসে আঁকো প্রতিযোগিতা, নাচ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সুবিধা রয়েছে। শুনুন, বইয়ের যে প্রাধান্য সেটাকে ছাত্রছাত্রীর মধ্যে তুলে ধরতে হবে। মনে রাখবেন, বইয়ের কোনো বিকল্প নেই। আজকের যান্ত্রিক দুনিয়ায় বইয়ের প্রাধান্য প্রায় মিটতে চলেছে। বই আমাদের জীবনসঙ্গী, বই বাঁচার একমাত্র উপায়। তাই বইকে এই যে আমাদের যে বই 30 বছর ধরে যে আমাদের এই যে পুস্তক আন্দোলন, যেভাবে বই মেলার মাধ্যমে আমরা করে আসছি, সেটাকে আপনারা সবাই এসে। শিলচর মেহেরপুরের ক্যান্সার হাসপাতালে বৃহস্পতিবার নতুন ভবনের শিলান্যাস করেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। আনটাইড তহবিলের 15 লক্ষ টাকার ভবনটির ফলক উন্মোচনের মাধ্যমে শিলান্যাস করেন। এ উপলক্ষে হাসপাতালে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, হাসপাতালের উন্নয়নে 25 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। প্রথমে 15 লক্ষ টাকার কাজ শুরু হয়েছে। এছাড়া হাসপাতালের রাস্তা ও পুকুরের সংস্কার করা হবে বলে আশ্বাস দেন তিনি। জেলাশাসক কীর্তি জাল্লি বক্তব্যে বিধায়কের কাজের প্রশংসা করেন। ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডাক্তার রবি কান্নান পদ্মভূষণ সম্মান লাভ করায় উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। সোনাই থেকে আবুল কালাম লস্করির প্রতিবেদন। তো থ্যাঙ্কস টু এভরিওয়ান। কান্নান সাহেবকে আবার আমি সবার তরফ থেকে, সোনাই তরফ থেকে আমি আবার সাবমিশন দিচ্ছি। আমাদের শুধু সোনাই না, পুরা কাছাড় বরাকভ্যালির মান সম্মান রক্ষা করেছেন। আর যেভাবে কাজ করছেন, এই টিম ওয়ার্ক, যারা সঙ্গে আছেন সবাইকে আমার ধন্যবাদ। আর এই অঞ্চলের যারা বিশিষ্ট নাগরিক, আপনাদেরকেও ধন্যবাদ। ক্যান্সার হসপিটালে সহযোগিতা করে, সাহায্য করে। আমরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের সীমিত ক্ষমতা নিয়ে আমি আপনাদের পাশে থাকবো, এটুকু বলছি। এগুলো সবাইকে ধন্যবাদ জানাবো। ये बहुत पुण्य काम के लिए आप दे रहे हैं, तो थैंक यू। एंड आई एम श्योर कि ये हॉस्पिटल में और स्ट्रेंथन करने के लिए एंड जो पुअरेस्ट ऑफ द पुअर जो सफ़र कर रहे हैं कैंसर से, उनको और बेहतर सर्विस मिलेगा। एंड आई विश ऑल द टीम बेस्ट ऑफ लक इन दिस परस्यूट। थैंक यू MLA सोनाई सर, ये आपने इतना इंटरेस्ट लिया है, आगे भी लेंगे, यही आशा है। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বিতরণ নিয়ে কেন্দ্র সরকার বড় ঘোষণা করল। মেয়াদ বাড়ল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার। আগামী 2022 সালের মার্চ মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই যোজনা। কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠক শেষে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে এই বৃহৎ ঘোষণা করা হয়। আগামী 4 মাস পর্যন্ত দেশের 80 কোটি জনতা লাভ করবেন অতিরিক্ত রেশনের চাল। ক্যাবিনেট বৈঠক শেষে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী একথা ঘোষণা করেন। উল্লেখ্য, করোনা মহামারী পরিস্থিতিতে এই যোজনা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি নভেম্বর মাস পর্যন্ত প্রতি পরিবারের সদস্য অতিরিক্ত 5 কেজি চাল লাভ করেছিলেন।
আর মেয়াদ শেষ হওয়ার আগেই নরেন্দ্র মোদী সরকার এই ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দেশের গরিব পরিবারের সন্তোষ। রেশন পেতে অসুবিধে হলে 1800-180-2087 অথবা 1800-212-5512 এই দুটি নম্বরে অভিযোগ করুন। जो मार्च 2020 से लेकर अब तक लगभग 15 महीने तक देश के करोड़ों को देने का काम किया है, करोड़ों लोगों को देने का काम किया है, उसमें दिसंबर 2021 से लेकर मार्च 2022 तक 4 महीने के लिए बढ़ाने का निर्णय किया गया है। इस पे कुल मिलाकर 53,344 करोड़ रुपया खर्च आएगा और ये जो अगले 4 महीने दिसंबर 2021 से मार्च 2022 तक इसको लागू करने का निर्णय किया गया है। और ये जो खाद्यान्न मिलेंगे ये नेशनल फूड सिक्योरिटी एक्ट के अंतर्गत जिनको मिलता है या अंत्योदय योजना के अंतर्गत जो राशन मिलता है उसके अलावा जैसे पहले भी दिया गया वैसे ही इसको भी उससे अलग से ही दिया जाएगा, उसके अतिरिक्त दिया जाएगा। और आपको ज्ञात होगा कि उस समय भी ध्यान में यही था कि कोविड महामारी के चलते कोई परिवार भूखा ना रहे। और शायद पूरी दुनिया में भारत एक ऐसा देश है जिसने महीनों तक 80 करोड़ लोगों को खाद्यान्न देने का काम किया है और इसमें अब तक 600 लाख मीट्रिक टन खाद्यान्न देने की मंजूरी दी जा चुकी है। 541 लाख मीट्रिक टन अब तक वितरित किया जा चुका है और ये देश के हर राज्य को, यूनियन टेरिटरी में लोगों को दिया गया है। इसमें कुल मिलाकर खर्चा 2,60,000 करोड़ रुपया होगा। 2,60,000 करोड़ रुपया ये जो 15 महीने तक हमने अन्न दिया है और अब ये 4 महीने और इसमें जोड़ने का काम किया है। রাজ্যের শিক্ষানীতিকে নতুন করে সাজিয়ে তুলতে চান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার প্রথমবারের মতো মহানগরীর বাইরে বঙ্গাইগাঁওয়ে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের পর আজ বৃহস্পতিবার দিল্লির পথে পাড়ি দেবার আগে সাংবাদিকদের সঙ্গে একথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সব বিদ্যালয়গুলির পাঠ্যক্রমে থাকবে 15টি শ্রেণী। দশম শ্রেণী পর্যন্ত পৌঁছতে 15 বছর ন্যায্যভাবেই লাগবে প্রত্যেক ছাত্রছাত্রীদের। তিনি বলেন বঙ্গাইগাঁওয়ে ক্যাবিনেট বৈঠকের পর পরবর্তী ক্যাবিনেট বৈঠক যথারীতি দিশপুরেই হবে, তবে চলতি মাসে নয়। পরবর্তী মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক মহানগরীতে বসবে আগামী ডিসেম্বর। রাষ্ট্ৰীয় শিক্ষানীতিক অনুকৰণ কৰি আমাৰ ৰাজ্যৰ শিক্ষা ব্যৱস্থাটোক আমি নতুন ধৰণে সজাই পৰাই তুলিব খুজিছোঁ। আমাৰ সম্পূৰ্ণ ষ্ট্ৰাকচাৰটো এতিয়া বদলি হৈ যাব। কেজি, আপাৰ প্ৰাইমেৰী, লোৱাৰ প্ৰাইমেৰী এই কথাবিলাকৰ পৰিৱৰ্তে এতিয়া যিটো ব্যৱস্থা হ'ব 5+3+4 অৰ্থাৎ প্ৰথম 5টো হ'ব যাক আমি নাৰ্চাৰী বুলি কওঁ, লোৱাৰ কেজি বুলি কওঁ, আপাৰ কেজি বুলি কওঁ, ক্লাছ 1 আৰু 2 বুলি কওঁ। এই গোটেইখিনিক এতিয়া সন্মিলিত হৈ যাক প্ৰি স্কুলিং বুলি আমি সাধাৰণতে আজিৰ দিনত কওঁ, তাৰ নাম হ'ব ফাউণ্ডেশ্যন, বা এই বিদ্যালয়বিলাকৰ নাম আজিৰ পৰা ইংৰাজীত ফাউণ্ডেশ্যন হ'ব, অন্যথা তাক বুনিয়াদী বিদ্যালয় বুলি কোৱা যাব। তাৰ পিছত আজিৰ যি 3, 4, 5 যিটো নতুন শিক্ষানীতিত 6, 7, 8 হ'ব আজি যিটো, কাৰণ আপাৰ কেজি, লোৱাৰ কেজি, নাৰ্চাৰী 1, 2 এইখিনি পঞ্চমত গুচি গ'ল। তাৰ পিছত আহিলে 6, 7, 8 এই যিটো আমাৰ হ'ব, আচলতে আগৰ শিক্ষানীতি মতে এইটো 3, 4, 5, কিন্তু নতুন শিক্ষানীতি মতে এইটো হৈ গ'ল 6, 7, 8 এইখিনি এটা আমাৰ শ্ৰেণী বিভাজন হ'ল। তাক আমি প্ৰস্তুতি পৰ্ব বুলি জানিব, প্ৰিপাৰেটৰী বুলি হ'ব,
শিক্ষা বিভাগে তাৰ এটা উত্তম অসমীয়া ল'ব ভাৱানুবাদ, কিন্তু প্ৰিপেৰেটৰী বা আজিৰ আলোচনাত আমি তাক প্ৰস্তুতি পৰ্ব বুলি আমি ক'ব পাৰোঁ। তাৰপিছত আজিৰ যিখিনি 6, 7, 8 আছে, এই 6, 7, 8 খিনি হ'ব মধ্যম বৰ্গ, অৰ্থাৎ এম ই স্কুল যিখিনি আজি আছিলে 6, 7, 8 এইখিনি হ'ব মধ্যম বৰ্গ। আৰু ফাইনেলি যিটো 9, 10, 11, 12 হ'ব এইটো হ'ব হাইস্কুল বা ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুল। তাৰমানে 5 + 3 + 3 + 4, অৰ্থাৎ স্কুলীয়া গোটেই শিক্ষা ব্যৱস্থাটো 15টা ক্লাছত চলিব। তাৰমানে এটা ল'ৰা যদি 0ত পঢ়ে 15 বছৰৰ মূৰত তেওঁ আগবাঢ়ি যাব পাৰিব। 15টা শিক্ষা বৰ্ষ শেষ কৰাৰ পিছত তেওঁ ক্লাছ 12 পাছ কৰিব। এডমিশ্যন হয়তো 3 বছৰ ল'ব পাৰে, 4 বছৰটো ল'ব পাৰে, বেলেগ কথা, কিন্তু স্কুলত 15টা বৰ্ষ থকাৰ পিছত ল'ৰাজনে ক্লাছ 12ত পৰীক্ষা দিব পাৰিব। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। লোকনাথ জুয়েলার্স, NN দত্ত রোড, শিলচর। মহিলা ও পুরুষদের হলমার্কযুক্ত ডায়মন্ড ও সোনারূপার আকর্ষণীয় গহনার জন্য আজই চলে আসুন। মনে রাখবেন, বিবাহ বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে সুসজ্জিত ও আকর্ষণীয় করতে রয়েছে লোকনাথ জুয়েলার্স, NN দত্ত রোড, শিলচর। যোগাযোগ নম্বর 9401962421 ও 9401146094। শিলচর তথা বরাকের অন্যতম সাউন্ড ও লাইটের জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, বিবাহ বা জন্মদিনকে আকর্ষণীয় করে তুলতে ডিজে সাউন্ড, কালারিং লাইট, ইনভার্টার, ব্যাটারি সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রীর জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যোগাযোগ নম্বর 9435170349 ও 7002348349।
ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মূল্যবৃদ্ধি হ্রাসের অভিযানে নামল রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ যোগান বিভাগ। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলার যোগান বিভাগ এ উদ্দেশ্যে কঠোর হয়েছে। রাজ্য জুড়ে এই অভিযানের শুরুয়াত হয়েছে আজ মহানগরীর সবকটি শাকসবজির বাজারে হানা দেওয়ার মাধ্যমে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত পক্ষকাল আগে সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে কথা দিয়েছিলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য হ্রাস পাবে 15 দিনের মধ্যে। সে অনুযায়ী কাজও শুরু হয়েছে রাজ্যের যোগান বিভাগ। অভিযান শুরু হবে এবার বরাক উপত্যকার 3 জেলায়। 10 মে লক্ষ্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার বঙ্গাইগাঁওয়ে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চলতি এক সপ্তাহের মধ্যেই অসম পুলিশে 13,000 শূন্যপদ পূরণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 5টি কমান্ডো ব্যাটালিয়ন গঠন হবে, জারি হবে পুলিশ প্রশাসনেও নতুন বিধি নিয়ম। মুখ্যমন্ত্রী সাহেব জানিয়ে দেন যে 10 মে 2022 সালের মধ্যেই রাজ্যের সবকটি বিভাগকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন করে তোলা হবে। 10 মের পরে আর কোনো অনৈতিক কাজ হতে দেওয়া হবে না। আনা হবে সর্বত্র কড়া নিয়ম কানুন। অন্যায়কারীদের কিছুতেই রেহাই নয়। 16,000 নিযুক্তি সম্পূৰ্ণ কৰাৰ বাবে আমি দায়িত্ব দিছিলোঁ। আজি আমি হিচাপ নিকাচ কৰিলোঁ, সকলোবোৰ চালোঁ আৰু অসম পুলিচে মোক জনাইছে যে আমি 16,000 সম্পূৰ্ণ কৰিব নোৱাৰিম 10 মেৰ ভিতৰত, কিন্তু প্ৰায় 12ৰ পৰা 13,000 নিযুক্তি তেওঁলোকে 10 মেৰ আগতে সম্পন্ন কৰিব। আৰু অহা এসপ্তাহৰ ভিতৰত 5টা কামাণ্ডো বেটেলিয়নকে আদি কৰি প্ৰায় 6,000 নতুন আৰক্ষী পদৰ তেওঁলোকে বিজ্ঞাপন। বাদ্রি সেতুর অ্যাপ্রোচের টেন্ডার ঘোষণা করায় মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ককে সাধুবাদ জানান বাদ্রিঘাট ব্রিজ ডিমান্ড কমিটি। বৃহস্পতিবার শিলচর বেরেঙ্গায় বাদ্রিঘাট ব্রিজ ডিমান্ড কমিটির এক সাংবাদিক সম্মেলনে তারা বলেন, বাদ্রি সেতুর অ্যাপ্রোচের জন্য অর্থ বরাদ্দ হওয়ার জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় ও স্থানীয় বিধায়ক সহ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকেও ধন্যবাদ জানান তারা। বহু বছরের স্বপ্ন পূরণ করতে তারা সচেষ্ট ভূমিকা নিয়েছেন বলে জানান তারা। সেদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাদ্রিঘাট ব্রিজ ডিমান্ড কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী হায়দর হোসেন বরভুইয়া, সহ সভাপতি আজমল হোসেন লস্কর প্রমুখ। আমরা এই ব্রিজের অ্যাপ্রোচের টেন্ডার কল হয়েছে 28 নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট। আমরা খুবই আনন্দিত যে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ফল আমরা এই বাদ্রিঘাট ব্রিজের অ্যাপ্রোচটা হবে, দুই দিকের সংযোগ হবে এবং এলাকার উন্নয়ন হবে। আমরা এই অ্যাপ্রোচ নিয়ে আজ যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা প্রত্যেককে আমরা বরাকপার, কাশীপুর, নেরগাম, বাগপুর এতদ অঞ্চলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করতেছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আজকের এই সভায় আমি বিশেষ করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত মহোদয়কে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তার বলিষ্ঠ পদক্ষেপের জন্য আমরা আজকে আমাদের অ্যাপ্রোচটা পেয়েছি। আমরা অনুরোধ জ্ঞাপন করব যে এই অ্যাপ্রোচটা সম্পূর্ণ হওয়ার পর এই ব্রিজের যখন শুভারম্ভ হবে, উদ্বোধন হবে, তখন উনি যাতে স্বয়ং প্রেজেন্ট থেকে এলাকার প্রত্যেক জনসাধারণকে তার মূল্যবান যদি আমাদের কৃতজ্ঞতা করেন। আজকের এই সভায় আমরা এই অ্যাপ্রোচ নিয়ে যত জনপ্রতিনিধি যারা আমাদের সহযোগিতা করেছেন, আমার শিলচরের বিধায়ক, আমার সোনাইয়ের বিধায়ক, শিলচরের আমার প্রায় সাংসদ, সোনাইয়ের প্রাক্তন বিধায়ক, প্রত্যেককে আমরা বাদ্রিঘাট ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তৎসঙ্গে আমরা বাদ্রিঘাট ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে স্বর্গীয় শ্রীযুক্ত তরুণ গগৈ মহাশয়, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং স্বর্গীয় শ্রী দীনেশ প্রসাদ গোয়ালা মহোদয়কে কৃতজ্ঞতার সহিত স্মরণ করতেছি। ওনাদের বদান্যতায় আমরা এই ব্রিজটি এলাকায় পেয়েছি এবং আগামী দিনে যাতে ব্রিজের এই অ্যাপ্রোচের কাজটা সুন্দর সুষ্ঠুভাবে এবং গুণগত মান বজায় রেখে
যাতে সম্পূর্ণ করা হয় তার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে অনুরোধ জ্ঞাপন করব এবং আজকের এই সভায়ও আমরা বিভাগীয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা আজকে আমাদের ব্রিজের অ্যাপ্রোচটা টেন্ডার হয়েছে। নিভিয়া বাজারে অগ্নিকাণ্ডে বশীভূত হলো দুটি দোকান। দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত নিভিয়া বাজারে বৃহস্পতিবার ভোর 4টার সময় চড়াই মিয়া ও সাদ্দাম হোসেনের চায়ের ও রেস্টুরেন্টের দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার বিবরণে প্রকাশ, ভোর 4টার সময় নিভিয়া বাজারে আগুন লাগার খবর পান স্থানীয় এক জনগণ। তিনি সঙ্গে সঙ্গে এলাকার জনগণ ও ব্যবসায়ীদের অবগত করান। তারা এসে বাজারে আগুন দেখতে পান। তৎক্ষণাৎ তারা সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। অবশেষে এলাকার জনসাধারণ ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিভে যায়। এক বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল নিভিয়া পুরো বাজার। এলাকাবাসীর মতে আগুনটি চায়ের দোকানের চুলা থেকে লেগেছে। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। সোনাই নতুন রামনগরে জেঠুর হাতে শিশু আক্রান্ত মামলায় পুলিশের সমর্থক ভূমিকায় সন্তোষ। ঘটনার বিবরণী প্রকাশ, সোনাই থানা এলাকায় নতুন রামনগর তৃতীয় খণ্ডে সম্প্রতি সুপারি কুড়ানো নিয়ে ছোটদের মধ্যে বিবাদের জেরে নিজের আপন জেঠু মতিলাল চৌহানের হাতে আক্রান্ত হয়েছিল রাজু চৌহানের 8 বছরের শিশুকন্যা অনিতা চৌহান। জেঠুর লাঠির আঘাতে অনিতার মাথা ফেটে সে গুরুতর আহত হয়েছিল। পরে এ নিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেন রাজু চৌহান। এবার শিশুর মাথা ফাটানোর ঘটনার মামলায় সোনাই পুলিশের সমর্থক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন আক্রান্ত শিশু অনিতা চৌহানের পরিবার। বৃহস্পতিবার নতুন রামনগর তৃতীয় খণ্ডে নিজের দোকানে প্রতিবেশী সুদীপ চৌহান, সঞ্জয় রবিদাসকে পাশে বসিয়ে আক্রান্ত অনিতা চৌহানের বাবা রাজু চৌহান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সোনাই পুলিশ যেভাবে মামলা দায়েরের পর অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তৎপর হয়েছে, এতে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অভিযুক্ত পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তবে তারা ধরা পড়বেন বলে তিনি আশাবাদী। এদিকে অভিযুক্তরা তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ফন্দি খুঁজছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। পুলিশের সমর্থক ভূমিকায় কাছাড়ের পুলিশ সুপার, সোনাই থানার ওসি মনোজ রাজবংশী, তদন্তকারী অফিসার এএসআই জয়নাল বরভুইয়াকে সাধুবাদ জানান। অসংখ্য ধন্যবাদ আমার সোনাই থানার অধীনে এসপি স্যার, ওসি স্যার, জয়নাল স্যার, সবকে অসংখ্য ধন্যবাদ যে আমি গত 20 তারিখে কেস ধার্য করেছিলাম। ওরা প্রচুর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আসামি ধরার জন্য, কিন্তু আসামি এখন পর্যন্ত ধরা যায়নি, পলায়িত আছে বর্তমানে। আমি আশা করছি যে পরবর্তী সেই রকম আমি কোপারেশন আমার পুলিশ প্রশাসন দ্বারা আমি আশা আছে যে নিশ্চয়ই আসামিকে ওরা ধরবে। পরস্পর শোনা যায় আসামি আমাকে মানে কোনো ধরনের নানান ধরনের হুমকি দেন যে আমি কোনো ধরনের জলসাজি কেসে আমি তোমাকে ফাঁসাতে পারি। তাহলে আমি আমার দিক থেকে আমি পুলিশ প্রশাসনকে সাংবাদিকদের মাধ্যমে আমি এই খবরটা জানাচ্ছি, যাহাতে পরবর্তী যদি কোনো ঘটনা ঘটে তাহলে প্রশাসন আমাকে এই জিনিসের সাহায্য দিবে। আগামীকাল শুক্রবার শিলচরের হস্ততাঁত মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হবে। জেলা শাসকের কার্যালয়ের পার্শ্ববর্তী হ্যান্ডলুম ও টেক্সটাইলস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কার্যালয়ে এই মেলাটি উদ্বোধন করা হবে সকাল 11:30টায়। বিধায়ক কৌশিক রায় এবং জেলাশাসক কীর্তি জাল্লি এই মেলা প্রদর্শনী ও বিপণীর উদ্বোধন করবেন। বরখোলা বিধানসভা কেন্দ্রের জাটিঙ্গা সমবায় সমিতির অবাধ দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এবার সমবায় সমিতির নির্বাচনে অবতীর্ণ হওয়া প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল চলতি 18 নভেম্বর। সমিতির অধীনে শেয়ার হোল্ডার থেকে ওই দিন মোট 8 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেন। মনোনয়নপত্র জমা শেষে স্ক্রুটিনি করেন রিটার্নিং অফিসার এদিন। পাশাপাশি বিগত দিনের বার্ষিক সাধারণ সভায় অনুপস্থিতির বাহানা দেখিয়ে তাদের নমিনেশন বাতিল করেন রিটার্নিং অফিসার। এদিকে এ নিয়ে চলতি 20 নভেম্বর তারিখে কাছাড়ের জেলাশাসক ও সমবায় সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমবায় সমিতির কর্মকর্তাদের সমূহ কারচুপির বিবরণ লিপিবদ্ধ করে লিখিত অভিযোগ করেন মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন লস্কর, নূর আবদিন মাঝার ভুইয়া, সন্তোষ মজুমদার, সিদ্দিকুর রহমান বরভুইয়া, রেজামত আলী বরভুইয়া, অর্ঘ্যনিধি রায়, ফকর উদ্দিন লস্কর সহ অন্যান্যরা।
পাশাপাশি লিখিত অভিযোগে সমবায় সমিতিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করে চলতি নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছেন তারা। রবিবার সন্ধ্যায় বরখলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চলতি 28শে নভেম্বর নির্বাচন স্থগিত রাখার দাবির পাশাপাশি তদন্তক্রম বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। কাটিগড়া থেকে হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। ইলেকশন 28 নভেম্বর হইতো, এটা সত্য। আমরা ইলেকশন খেলাইয়া পরাজয় কোনো আপত্তি নাই। 5000 টাকা আপনারা নমিনেশন লইছই, আরো যদি প্রয়োজন হয় বাড়িগুলো আমরা সাহায্য করবো, কিন্তু এইরকম আপনারা প্ল্যান মাফিক কোনো কাম করবা না। এটা হইলো আপনারা একটা প্ল্যান মাফিক কাম। আমরা সিনিয়র যারা গ্রাম সেবা কর্তা, সমাজ সেবা কর্তা, দেশ উন্নয়ন কর্তা মানুষ, আমরা 9 জনকে রিজেক্ট করলাম। আর শুভম দলু মাডাগর বালা তোলা 15-13-17 কিলোমিটার দূরের মানুষরে আপনারা রিসিভ সহিত ঢুকাইয়া এরারে প্রশ্ন করলাম, আমরা জীবনে কোপারেটিভ আইসিউ না, আমরা এজিএম কোনো সাইনও করছি না, এটা কিরকম আমরা নামটা আইলো জানি না। এরপরে রেজিস্টারটা দেখতে চাইলে তারা দেখেন না অফিসারে, একরকম বলবুরকে আমরা রেজিস্টার দেখছি, দেখি আমরা মোবাইল দিয়ে ফটো মারছি, মারিয়া এটা এরপরে কইছি ওটা যোগ রয় এক্সপার্টও নেই, যদি ইয়েস হয় তে আপনারা 10 বছর করে জেল দিন, আর যদি নট হয় তে এটা কিরকম কালেক্টর তারা এখানে করে। এটার লাগি প্রতিবাদ করার পরে কিটা করছই, আমি যখন অফিসার দে যে আপনারা এই যে সাইনগুলা দেবই ওটা আপনারা এক্সপার্টও নেই, যদি ইয়েস হয় তে তো আপনারা কারাদণ্ড ঢুকাইবা, আপনারা জেলও দিবা, আর নট হয় যদি এইরকম করে গেলে তারা আপনার উপযুক্ত বিচার। এইটার লাগি আমরা মাঝে মাঝে আমরা আগের যে সেক্রেটারি যার উপরে বিভিন্ন অভিযোগ বহু টাকার কেলেঙ্কারির কেস মামলার তাই জড়িত ছিল, বহুদিন বড়গলার থাকি বাগানো রয়েছে, দিল্লি গুয়াহাটিতে রয়েছে, আর সোনিয়া গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী পর্যন্ত দৌড়াইছে। এই মানুষ উঠিয়া সরিয়া যাওয়ার পরে কিছুক্ষণ পরে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন মধুরা জিপির মধুপুর প্রথম খণ্ড এলাকায় বিভিন্ন দাবি নিয়ে সরব হল। বৃহস্পতিবার সংগঠনের জেলা কমিটির আহ্বানে সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক মৃণাল কান্তি সোম, সাধারণ সম্পাদক ধরিত্রী শর্মা, উপস্থিত ছিলেন ব্লক আঞ্চলিক সভাপতি বলরাম বিশ্বাস ও সম্পাদক শনিছড়া সাঁওতাল। উধারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। ওই পাট্টাহীনদের পাট্টা প্রদান করতে হবে, পাট্টাহীনদের পাট্টা প্রদান করতে হবে। পার্ট 1-এর মানে নতুন ব্রিজ থেকে মহাদেববাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, মধুপুর পার্ট 1 সহ যে সমস্ত পরিবারের গুলার মধ্যে এখনও শৌচালয় নির্মাণ হয় নাই তারা শৌচালয় নির্মাণ, এবং মধুপুর পার্ট 1-এর স্বাস্থ্যকেন্দ্রে যেটা মেডিকেল সাব সেন্টার, সেই সাব সেন্টারে স্থায়ীভাবে একজন ডক্টর নিয়োগ করা আমরা দাবি জানাইছি। এর সাথে জব কার্ডের মাধ্যমে 100 দিনের কাজ। আর আমরা এখানে এই মানে পানীয় জল মানে যে অবস্থা, বিশুদ্ধ পানীয় জলের হাহাকার, জল মানে নিয়ে মানুষ এখন খুব দুশ্চিন্তার মধ্যে, খাওয়ার জল ব্যবস্থা করতে পারেন না, যা লাগে অবিলম্বে এখানে মধুপুর পার্ট 1-এ একটা জল প্রকল্প চালু করার আমরা দাবি জানাই। আর সাথে আমরা এও দাবি জানাই আর এই সমস্ত অঞ্চলে যারা পাট্টাহীন লোক তারা পাট্টা প্রদান করা হইতো, এবং যারা এখনও পর্যন্ত মানে জমি পাইছে না, ভূমিহীন পরিবার তারারে 5 বিঘা করে ভূমি বন্টন, এবং এখানে যারা মানে যারা ইয়ে নাই মানে কি কয় মানে যারা ইয়ে পাইছে না, বৃদ্ধ ভাতা পাইছে না, তারা বৃদ্ধ ভাতা, অরুণোদয় প্রকল্প, এইগুলা দাবি নিয়ে আমরা এখানে মেমোরান্ডাম সাবমিট করি। তো এই মেমোরান্ডামের যেগুলো দাবি, সেই দাবিগুলো যদি পূরণ না হয়, আজকে আমরা এই মেমোরান্ডাম দেওয়ার পরে আজকে বিক্ষোভ প্রদর্শনের পরেও যদি কোনো উদ্যোগ নিয়ে এটা সমাধানের ব্যবস্থা করা না হয়, তাহলে ভবিষ্যতে আমরা বৃহত্তম আন্দোলন আমরা সংগঠিত করিয়া আরও জোরদারভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আরও জোরদার আন্দোলন আমরা সংগঠিত করব। এই হলো আজকের মূল উদ্দেশ্য। কৃষকের কাছে শেষ পর্যন্ত সারেন্ডার করতে লাগছে, এবং সারেন্ডার করতে লাগবে জনগণের কাছে। এখানে সারেন্ডার করতে হলো, কৃষক তো খালি হাতে দাঁড়ানো, খালি হাতে রাস্তার বাদ কৃষক কিতার লাগিয়ে করছে, অর্থাৎ খালি হাতের এত জোর, খালি হাতের এত জোর, বোমায় কিচ্ছু করতে পারে, তার গুল্লি কিচ্ছু করতে পারে। এটা কিসের জোর করতে গিয়ে এই শক্তি পাইল? এই শক্তি পাইছে একতার থেকে। কৃষকদের যে একতা, এই কৃষক ইউনিয়নের এই আন্দোলনে ভাঙবার লাগে সরকার অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই একতার কাছে গুল্লি হারিয়ে গেছে, বন্দুক হারিয়ে গেছে। তাই আমরা সেই আন্দোলন। কাল শিলচরে 12টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। শুক্রবার শিলচর শহরের 11টি কেন্দ্রে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ অন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং একটি কেন্দ্রে কোভ্যাক্সিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ যে সকল কেন্দ্রে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হবে সেগুলি হচ্ছে শিলচর টিটি কলেজ, নেতাজি সুভাষ এভিনিউ কৃষ্ণচরণ পাঠশালা, শিবকলোনি এলপি স্কুল, সুভাষনগর মনমোহন বালিকা বিদ্যালয়, অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর পাঠশালা, আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী 104 কার্যালয়, টিকরবস্তি এলপি স্কুল, আশ্রম রোড শিশু মন্দির স্কুল এবং মালিনীবিল সূর্যসন এলপি স্কুল। এছাড়া শহরের সঞ্জীবনী 104 কার্যালয়ে প্রথম এবং দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন দেওয়া হবে। এবারে আসছি খেলার খবরে। গতকাল শিলচর ইউনাইটেড ক্লাবের নবনির্মিত ইনডোর হলের শুভ উদ্বোধন হয়। এই উদ্বোধন উপলক্ষে জ্ঞানশ্রী প্রসাদ দাস দুখানা সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডিএসের সভাপতি বাবুল হোড়, এপিডিসিএল জিএম রাহুল আলম দেওয়ান, ডিএসের ইনডোর সচিব সঞ্জু রায় এবং ক্লাব সভাপতি শ্যামল পাল প্রমুখ। প্রত্যেকেই সংক্ষেপে এই ক্লাবের বিষয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ফিতা কেটে নতুন ইনডোর হলের শুভ উদ্বোধন করেন। এরপর নতুন হলের টেবিল টেনিস খেলারও সূচনা করেন। শুধু একটি কথা বলতে চাই এখানে, যে আমার ব্যক্তিগত স্বার্থের জন্য অন্ততপক্ষে কাছাড় বা শিলচরের ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রতিভা যাতে শিলচরে না থেকে যায় সেটা আমাদেরকে চিন্তা করা অত্যন্ত প্রয়োজন। আমি আজকের দিনে অনুরোধ রাখবো, ক্রীড়া জগতের অনেক সম্মানিত ব্যক্তি এখানে উপস্থিত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের সেখানে কোনো ব্যক্তিগত ব্যাপার না, এখানে সমষ্টিগত ব্যাপার রয়েছে। তাই সবাই মিলে আমরা যাতে ক্রীড়ার জন্য কাজ করতে পারি তার জন্য আমাদের করা উচিত। আপনারা এত বছর থেকে ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে। বাবুল কাকু দিনের পর দিন ডিএসএর সভাপতি হয়ে বিভিন্নভাবে এখানে বলা হয়েছে, পঙ্কজদা বলেছেন যে একজন ভালো ক্রীড়া সংগঠক। সত্যিকার অর্থে উনি অনেক পরিশ্রম করেছেন। আপনাদের আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।